ফার টিউটোরিয়ালসের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের এই লাইভ ক্লাস, আর আজকের লাইভ ক্লাসে আমরা গত দিনের ধারাবাহিকতায় যেটা ক্লাস শুরু করব সেটা হলো তড়িৎ প্রবাহ চৌম্বক ক্রিয়া অধ্যায় 12। গতদিন আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করছি, তার আগের সপ্তাহে আমরা বেসিক ক্লাস করেছি। আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমস্যা সমাধান করব। আর এই বহু নির্বাচনী প্রশ্নের সমস্যা সমাধান করার জন্য আমরা সবাই যুক্ত হয়ে যাব খুব তাড়াতাড়ি। সবাই সবাইকে একটু মেনশন দিয়ে দাও যাতে আমরা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারি। এই হলো বিষয়। দেখি আমরা কে কে যুক্ত হয়েছি এর মাঝেই। দেখি কে কে যুক্ত হয়েছি। সবাই সবাইকে একটু মেনশন দিয়ে দাও যাতে খুব তাড়াতাড়ি আমরা সবাই যুক্ত হয়ে যেতে পারি তাড়াতাড়ি। গত দিনের ক্লাস সব কিছু ঠিকঠাক ছিল কিনা, আর এখন কথা ঠিক রকম শোনা যায় কিনা, বোর্ড সম্পূর্ণ দেখা যায় কিনা, সেই বিষয়গুলো একটু জানাও। হ্যাঁ, সব কিছু ঠিক আছে কিনা, ঠিক শোনা যায় কিনা, বোঝা যায় কিনা, তাড়াতাড়ি একটু জানাও। সব কিছু ঠিক আছে? সব ক্লিয়ার? কথা শোনা যায়? কথা স্পষ্ট শোনা যায়? আচ্ছা, গত দিনের সৃজনশীলগুলা কি আমরা করতে পারছিলাম সবগুলা? 10টা সৃজনশীলের মধ্যে আমি 7টা করে দিয়েছিলাম, বাকি 3টা তোমাদের জন্য HW হিসেবে ছিল। আমরা করতে পারছি কিনা? গত দিনের ক্লাস আমরা করতে পারছি কিনা, টোটাল যে কটা সৃজনশীল ছিল বাকি সেগুলা করতে পারছি কিনা? আচ্ছা, তাইনুর রহমান রিমা বলছে করছি। আচ্ছা, ক্লাস মিস করছো, করতে পারো নাই। যারা ক্লাসটা মিস করছো তারা অবশ্যই ক্লাসটা করে ফেলতে হবে এবং বাকি যে সৃজনশীলগুলো দেওয়া ছিল সেই সৃজনশীলগুলো করে রাখতে হবে। তাহলেই আমরা মোটামুটি সবগুলি সমস্যার সমাধান করতে পারবো। এই হলো বিষয়। তো যাই হোক, আমরা এখন যে ব্যাখ্যাটা শুরু করব সেটা হলো বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো মূলত তোমরাই করে ফেলবা। আমি জাস্ট শুধু কিভাবে এটার হলো তার একটু ব্যাখ্যা দেব। দেখা যাচ্ছে কোনটির কার্যাপণ্যতে তাড়িৎচম্বক আবেশ ব্যবহার করা হয়। তাড়িত চৌম্বক আবেশ, আমি ব্যাখ্যা বলছিলাম তোমাদের। তাড়িত চৌম্বক আবেশ বলতে আসলে কি বোঝায়? তাড়িত চৌম্বক আবেশ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যখনই একটা চৌম্বক এর প্রভাবে আরেকটা লোহা বা লোহা জাতীয় কোনো বিষয় সহজেই চৌম্বকে পরিণত হয়। তো এই যে বিষয়টা, সেই বিষয়টা হলো চৌম্বক আবেশ, আর এটা মূলত আবেশ প্রক্রিয়ায় সংঘটিত হয়ে থাকে। তো ঠিক সেই রকম আমাদের এখানে যেটা বলা হয়েছে সেটা হলো ট্রানজিস্টর, মোটর, অ্যাম্প্লিফায়ার, ট্রান্সফরমার। সবগুলির মধ্যে যদি আমরা দেখি, আমরা ট্রান্সফরমারটা যখন হিসাব করছিলাম তখন দেখা যায় অবশ্যই সেটা তাড়িৎচৌম্বকীয় আবেশের প্রভাবে হয়ে থাকে। তার মানে অবশ্যই এখানকার অ্যান্সার হবে তাড়িত চৌম্বক আবেশের প্রভাবে যে ঘটনাটা ঘটে সেটা হলো ট্রান্সফরমার। তাড়িত চৌম্বক আবেশের প্রভাবে যেটা ঘটে সেটি হলো ট্রান্সফরমার। এই হলো বিষয়। আর দেখি আর কে কি আমরা লক্ষ্য করতেছি। আমরা সবাই সম্ভবত অ্যান্সার দিয়ে ফেলছি। ঘ ঘ ঘ নাম্বার অ্যান্সার। ঠিক আছে, এইবার দেখো বলা হয়েছে বেলুনাকার তার কুণ্ডলীর বলরেখা কিসের বলরেখার সদৃশ? আমরা যখন এরকম চিত্র অঙ্কন করছিলাম, এরকম তোমাদের মনে আছে কিনা, আমরা এরকম একটা দুটা এরকমভাবে
এরকম একটা নল আমরা তৈরি করছিলাম। এরকম নল দিয়ে যে অংশটা অঙ্কন করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এরকম, মোটামুটি এরকম একটা সলিনয়েড আমরা বানানোর চেষ্টা করছিলাম, এবং এক্ষেত্রে কিছু তার এইভাবে কুণ্ডলী অক্ষের সাথে সমান্তরালে কিছু করে আমরা এরকমভাবে কুণ্ডলী তৈরি করার চেষ্টা করছিলাম। তো এই যে কুণ্ডলী তৈরি করছিলাম, এই যে কুণ্ডলীটা মূলত কারো কীরকম ছিল, মূলত যেটা ছিল সেটা হলো দণ্ড আকৃতি। তো যে আকৃতি ছিল সেটা হলো দণ্ড, চুম্বক দণ্ডের মতো আকৃতি। এই যে সিলিন্ডারটা মূলত তৈরি হয়েছে, যে এই যে বেলুনাকার অংশ দিয়ে তৈরি হয়েছে, সেই অংশটা মূলত একটা দণ্ড চুম্বক আকৃতির, যার কারণে বলা হয়েছে বেলুনাকার তারকুণ্ডলীর বলরাখা কিসের বলরাখার সদৃশ, অবশ্যই দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করবে। আর যেহেতু দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করবে, যার কারণে অবশ্যই এটা দণ্ড চুম্বকের ন্যায় কাজ করবে, সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে দণ্ড চুম্বক। ঠিক আছে, এবার আসো, বিদ্যুৎ প্রবাহের চৌম্বকীয় আবিষ্কার করে বিজ্ঞানী ওয়েরস্টেড, আইনস্টাইন, ওয়েরস্টেড, মাইকেল ফ্যারাডে, ম্যাক্স প্ল্যাঙ্ক, এরা না, আসলে ওয়েরস্টেড তড়িৎ চৌম্বকীয় আবিষ্কার করে। তড়িৎ চৌম্বকীয় আবেশ মানে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহের ফলে যে চৌম্বক উৎপন্ন হয়, বিদ্যুৎ প্রবাহের ফলে চৌম্বক উৎপন্ন হলে যে ক্রিয়াটা ঘটে সেটা হলো তড়িতের চৌম্বক ক্রিয়া। আর এই তড়িতের চৌম্বক ক্রিয়া বিজ্ঞানী ওয়েরস্টেড এটি আবিষ্কার করেন। তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোনো তড়িৎ চৌম্বক ক্রিয়া, কোনটি তড়িৎ চৌম্বক ক্রিয়া নীতির ভিত্তিতে তৈরি করা হয়। তড়িৎ চৌম্বকীয় ক্রিয়া মানে তড়িতের প্রবাহে চৌম্বক পরিণত হবে এবং সেখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে। এটার অ্যান্সার হলো তড়িৎ মোটর। এইগুলা তোমরা মোটামুটি যদি বাসায় একটু রিভিশন দাও, রিভিশন দিলেই মোটামুটি এই অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবা। যে অংশগুলো অর্থাৎ বইয়ের লাইন বাই লাইন অংশগুলো যদি আমরা একটু পড়ি তাহলে দেখা যাবে যে আমাদের এই অংশগুলো বইয়ের লাইন থেকে সরাসরি নেওয়া, বইয়ের লাইন থেকে আমরা দেখলে এই অংশগুলো পেয়ে যাব। এই হলো বিষয়। তাড়িৎ চৌম্বক আবেশের মূল কারণ কি? তাড়িৎ চৌম্বক আবেশের মূল কারণ কি? আমরা যখন ট্রান্সফরমার অঙ্কন করছিলাম, ট্রান্সফরমার অঙ্কন করার ক্ষেত্রে যেটা দেখছিলাম সেটা দেখো, ট্রান্সফরমার অঙ্কন করার ক্ষেত্রে আমরা যে কাজটা করছিলাম সেটা হলো এরকম। ট্রান্সফরমার অঙ্কন করার ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখছিলাম সেটা হলো এরকম, দেখো এই যে আমরা অঙ্কন করছিলাম, আমরা যখন এখান থেকে হিসাব করছিলাম, দেখো এই পাশে যেটা সংযুক্ত করছিলাম সেটা হলো প্রাইমারি কয়েল, আর এখান দিয়ে যেটা আমরা তৈরি করছি সেটা হলো সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল। আমরা কিন্তু প্রাইমারি কয়েলে তড়িৎচালক শক্তি বা বিদ্যুৎ যেই বলো ওটাকে প্রয়োগ করছি প্রাইমারিতে, আর এর ফলাফল আমরা পেয়ে গেছি কোথায়? এর ফলাফল পেয়ে গেছি সেকেন্ডারিতে। তাহলে প্রাইমারিতে যখন আমরা তড়িৎচালক শক্তি বা প্রবাহ প্রয়োগ করব, এর প্রভাব যখন সেকেন্ডারিতে পাবো তখন অবশ্যই সরাসরি বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এখানে পাওয়া যায় নাই, পরিবর্তনশীল অবস্থা মানে একটার প্রভাবে আরেকটা অংশতে আমরা তড়িৎচুম্বক আবেশ পাইছি। এটা আমরা ইন্টারমিডিয়েট উঠলে আরও বিশদভাবে ব্যাখ্যা করতে পারবো। ওখানে একটা মাইকেল ফ্যারাডের একটা তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র আছে, সেই সূত্রের সাপেক্ষে আমরা ওখানে ব্যাখ্যা করতে পারবো। আপাতত আমরা যেটা মনে রাখবো সেটা হলো যে তাড়িত চৌম্বক আবেশের মূল কারণ যেটা হয় সেটা হলো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা। তো চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল মানে এটার সাপেক্ষে এটাতে আবেশ প্রক্রিয়া ঘটবে, অবশ্যই আবেশ প্রক্রিয়া ঘটলেও সেটা হলো আমাদের যে প্রক্রিয়াটার কথা বলা হচ্ছে সেটা হলো অবশ্যই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এটা তৈরি হবে। তো যাই হোক, তারপরে যেটা বলা হবে সেটা হলো পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের দ্বারা কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি ঘটনাকে তাড়িৎ চৌম্বক আবেশ বলে। এটা আমরা বলেই আসলাম, তাড়িৎ চৌম্বক আবেশ বলে। এইবার আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায় কিভাবে? আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায় কিভাবে? দেখো আমাদের কি কি অপশান এখানে আছে, যে চুম্বকের মেরুর শক্তি হ্রাস করে, তার কুণ্ডলীতে দ্রুত আনা নেওয়া করে, প্যাচের সংখ্যা বৃদ্ধি করে, আর প্যাচের পাক সংখ্যা সমান রেখে। তো তার কুণ্ডলীতে দ্রুত মানে যে কোনো কাজ দ্রুত গতিতে বা তৎক্ষণাৎ বা সম্ভাব্য টোটাল সময়ের মধ্যে, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের মধ্যে যদি দ্রুত কোনো ঘটনা ঘটানো যায়, তো দ্রুত কোনো ঘটনা ঘটানো গেলে সেই কাজটা আমাদের সহজ হয়ে থাকে। তো যাই হোক,
আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায়, তাহলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায় পর্যায়ক্রমে, যে কোনো কুণ্ডলিতে এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত যদি সেটা সঞ্চালিত করা হয়, তাহলে সেক্ষেত্রে মোটামুটি আমরা এখান থেকে পেয়ে যাব। এই হলো বিষয়। এবার দেখো, ভোল্টেজের তড়িৎ প্রবাহ উভয়েই রূপান্তর করে, উভয়ের রূপান্তর, ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ। আমরা ট্রান্সফরমারের সংজ্ঞা কি বলছিলাম? ট্রান্সফরমারের সংজ্ঞায় বলছিলাম যে এমন একটি বৈদ্যুতিক যন্ত্র, যে বৈদ্যুতিক যন্ত্রটা ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ উভয়েই রূপান্তর করে, তাহাকে বলা হয় ট্রান্সফরমার। যেমন নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করবে, স্টেপ আপ ট্রান্সফরমার। উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করবে, স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর ভোল্টেজ আর তড়িৎ প্রবাহ ঠিক বিপরীত। আমরা তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে দেখছিলাম ই এবং আই হলো বিপরীতভাবে সম্পর্কযুক্ত। তাহলে স্টেপ আপের ক্ষেত্রে যেমন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে আসা হবে, সেরকম প্রবাহের ক্ষেত্রে ঠিক উল্টা ঘটনা ঘটবে। তার মানে উচ্চ প্রবাহ থেকে নিম্ন প্রবাহে রূপান্তর করবে স্টেপ আপ, আর নিম্ন প্রবাহ থেকে উচ্চ প্রবাহে রূপান্তর করবে, এটা হলো স্টেপ ডাউন। তাহলে এই যে দুটা ব্যাখ্যা আমরা দিলাম, তার মানে ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ উভয়েই ট্রান্সফার করতেছে বা উভয়ই রূপান্তর করতেছে, অবশ্যই সেই অংশটাকে বলবো আমরা ট্রান্সফরমার। তাহলে ভোল্টেজ এবং ট্রান্সফরমার উভয়েই, ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ উভয়ই রূপান্তর করবে, সেটা হচ্ছে ট্রান্সফরমার। এইবার আমরা মোটামুটি সূত্রের মধ্যে চলে আসছি। এই সূত্রের ব্যাখ্যাগুলো তোমাদের দিতে হবে, এই সূত্রের ব্যাখ্যাগুলো তোমাদের দিতে হবে। কিভাবে হলো সেই অংশগুলো, আগের এতক্ষণ পর্যন্ত যে অংশগুলো বলছি সেই অংশগুলি সবগুলি হচ্ছে আমাদের জাস্ট মুখস্থ রাখার বিষয়। মুখস্থ রাখলে এই বিষয়গুলি আমরা ব্যাখ্যা করতে পারবো। এইবার আমরা ম্যাথমেটিক্যালি অংশে চলে আসতেছি। ম্যাথমেটিক্যালি ব্যাখ্যাগুলো তোমাদের বুঝতে হবে বা দিতে হবে। আমরা যদি এখান থেকে দেখি যে নিচের কোন সম্পর্কটি ট্রান্সফরমারের ক্ষেত্রে সঠিক, তাহলে আমরা এখান থেকে যদি লক্ষ্য করি, তাহলে এখানে দেখা যায় ভিপি ভিএস, ভিপি ইকুয়াল টু ভিএস। আমরা যদি এখানে বলি, দেখো ভিপি ইকুয়াল টু ভিপি আইপি, আর এই পাশে যদি দেখি তাহলে ভিএস ইন্টু আইএস। তার মানে মূলত এই লাইনটা ক্ষমতার কথা বলা হয়েছে, এই লাইনটা ক্ষমতার কথা বলা হয়েছে। তার মানে ক্ষমতার কথা বলা হয়েছে, তাহলে ট্রান্সফরমারের শুরুতের ক্ষমতা শেষ ক্ষমতা পরস্পর সমান। আচ্ছা, অন্যগুলোর ব্যাখ্যা একটু দেখি। আমরা যদি এটার ব্যাখ্যা করতে চাই তাহলে কি হবে দেখো তো, এখানে ভিপি আর হলো এনপি সমান যেটা আছে সেটা হলো ভিএস আর হলো এনএস। এটাকে যদি আমরা সাজাই তাহলে ভিপি নিচে নিয়ে চলে আসবো ভিএস সমান সমান এনএস ভাগ এনপি। আসলে কি এটা হলো? তাহলে ভি বা তড়িৎ চালক শক্তি আর পাক সংখ্যা তো আমরা জানি সমানুপাতিক সম্পর্ক। স্যার এই সম্পর্কটা তো সমানুপাতিক সম্পর্ক হচ্ছে না, কারণ ভিপি উপরে এনপি নিচে, তাহলে অবশ্যই এইটা হচ্ছে না, বা এই অংশটা অবশ্যই হবে না, এই অংশটা হবে না, এটা সঠিক নয়। আর গ নম্বর অংশটা যদি দেখি, তো গ নম্বর অংশটা দেখো, তড়িৎ চালক শক্তি আর পাক প্রবাহ, তড়িৎ চালক শক্তি আর পাক সংখ্যা তো সমানুপাতিক আছে, কিন্তু স্যার আমরা জানি তড়িৎ চালক শক্তি এবং পাক সংখ্যা সমানুপাতিক, কিন্তু তড়িৎ চালক শক্তি আর প্রবাহ হলো ব্যস্তানুপাতিক। তাহলে এখানে ভিপি আর ভিএস, আইপি ভাগ আইএস, এটা সমানুপাতিক অবস্থা আছে। যেহেতু সমানুপাতিক অবস্থায় আছে, তার মানে অবশ্যই এই অংশটা কারেক্ট নয়, সমানুপাতিক অংশটা কারেক্ট নয়, এটাও কারেক্ট নয়। আর এটা কি? প্রবাহের সাথে পাক সংখ্যা। তাহলে প্রবাহ এবং পাক সংখ্যা কি অবস্থা আছে দেখো তো, প্রবাহ এবং পাক সংখ্যা এটাও আমাদের সমানুপাতিক আকারে আছে। তো যেহেতু এটাও সমানুপাতিক আকারে আছে, তার মানে এই অংশটাও আমরা সঠিক ব্যাখ্যা দিতে পারতেছি না, বা এই অংশটা আমাদের হবে না। তার মানে আমাদের কি হলো, এই যে তিনটা সূত্রের কথা বললাম, এই তিনটা সূত্র কোনোটাই আমাদের স্বাভাবিক সূত্রের সাথে মেলে না। সেই অনুসারে অবশ্যই আমরা এখানে বলবো যে ভিপি আইপি তার মানে প্রাইমারি ক্ষমতা, ভিএসআইএস সেকেন্ডারি ক্ষমতা। তাহলে প্রাইমারি ক্ষমতা আর সেকেন্ডারি ক্ষমতা সমান, তার মানে এক নম্বরটা সঠিক অ্যান্সার। আমরা সূত্রগুলার ব্যাখ্যা বুঝতেছি কিনা, সূত্রগুলার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাগুলো আমরা বুঝতে পারতেছি কিনা, সূত্রের ব্যাখ্যাগুলো আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি কিনা। আমরা সূত্রের ব্যাখ্যা স্পষ্টভাবে বুঝতে পারছি কিনা? সবাই বুঝছি, সবাই বুঝছি? আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। এবার আমরা পর্যায়ক্রমে পরের অংশ যদি চলে যাই, কি কি ঘটনা ঘটবে সেটা যদি দেখি, যে তারকুণ্ডলীর
পাকের সংখ্যা বাড়ালে আবিষ্ট তড়িৎচলক শক্তি কি ঘটবে? তারকুণ্ডলী পাকের সংখ্যা বাড়ালে তড়িৎ প্রবাহের কি পরিবর্তন ঘটবে? পাক সংখ্যার, তাহলে এখান থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি কুণ্ডলীর পাক সংখ্যা n, কুণ্ডলীর পাক সংখ্যা n, আর এখানে তড়িৎ প্রবাহ I। তার মানে আমরা এখান থেকে যেটা দেখব সেটা হলো যে কুণ্ডলীর পাক সংখ্যা n, আর এখানে যেটা হবে তড়িৎ প্রবাহ I। তাহলে n এবং I এর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ কি? I সমানুপাতিক 1/n। কোন কুণ্ডলীর প্রবাহ পাক সংখ্যার ব্যস্তানুপাতিক, তার মানে I এবং n আমরা জানি ব্যস্তানুপাতিক, প্রবাহ বিপরীত। তার মানে যদি পাকের সংখ্যা বাড়ানো হয় তাহলে n এর মান যদি বাড়ে তাহলে I এর মান কমে যাবে। তার মানে এখানে প্রবাহ অবশ্যই কি হবে? প্রবাহ অবশ্যই হ্রাস পাবে বা কমে যাবে। তাহলে আমরা দেখি এরকম অপশান কি কি আছে। যেমন তড়িৎ প্রবাহ কমে যাবে, এই যে প্রথমে বলা হয়েছে। তড়িৎ প্রবাহ বেড়ে যাবে, না হচ্ছে না। তড়িৎ প্রবাহের মান শূন্য হবে, না, এখানে শূন্য হবে কেবলমাত্র যোগ বিয়োগের ক্ষেত্রে, কিন্তু এখানে যোগ বিয়োগের কোনো বিষয় নাই, গুণভাগের বিষয়, তাহলে শূন্য হওয়ার কোনো কথাই নাই। তড়িৎ প্রবাহের মান অপরিবর্তিত থাকবে, একই হওয়ার কথা না, কারণ যেহেতু প্রবাহ এবং পাক সংখ্যা পরস্পরের সাথে একটা সম্পর্কযুক্ত, সেহেতু একই মান থাকার কোনো বিষয় নাই বা একই মান থাকারও কথা না। এবার পরবর্তী দেখো, একটু আরোহী মানে কি? স্টেপ আপ বলা হয়েছে, স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে কোনটি সঠিক? স্টেপ আপ ট্রান্সফরমারতে কোনটি সঠিক? স্টেপ আপের জন্য আমি ব্যাখ্যা কি দিয়েছিলাম যে ES গ্রেটার দেন EP, মুখ্য কুণ্ডলীর থেকে গৌণ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি বেশি থাকবে। আর কি বলছি? NS গ্রেটার দেন NP, আর কি? আর হলো IS লেস দেন IP। প্রবাহের মান গৌণ কুণ্ডলীর প্রবাহের মান মুখ্য কুণ্ডলীর প্রবাহ থেকে কম থাকবে। তাহলে এই তিনটার ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা যদি থাকে তাহলে আমরা সেটা বলবো। তাহলে এখন দেখো এখানে কি কি বলা হয়েছে? ভোল্টেজ বাড়ে, তার মানে দেখো এই অংশটার সাথে মিল আছে। তড়িৎ প্রবাহ বাড়ে, তার মানে এটার ঠিক উল্টা ঘটনা বলা হয়েছে। তড়িৎ শক্তি কমে, তার মানে এটার উল্টা ঘটনা বলা হয়েছে। তড়িৎ ক্ষমতা বাড়ে, তার মানে আমরা অবশ্যই জানি যে PP = PS, প্রাইমারি পাওয়ার সেকেন্ডারি পাওয়ার দুটো সমান, তার মানে অবশ্যই এটা হওয়ার কথা না। তড়িৎ শক্তি কমে, অবশ্যই না। আবার তড়িৎ প্রবাহ বাড়ে, সেটাও না। অবশ্যই ভোল্টেজ বাড়ে, তার মানে দেখতেছি তড়িৎ চালক শক্তি আর অংশটার মধ্যে যদি দেখি আমাদের এখানে ব্যাখ্যাটা হলো অবশ্যই এটা কারেক্ট হবে, কারণ গৌণ কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি মুখ্য কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি অপেক্ষা বেশি। গৌণ কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি মুখ্য কুণ্ডলীর তড়িৎ চালক শক্তি অপেক্ষা বেশি, যার কারণে অবশ্যই আমাদের ES গ্রেটার দেন EP এটা হওয়ার কথা এবং এটাই হবে। এবার দেখো উচ্চধাপী ট্রান্সফরমার ক্ষেত্রে কোনটি সঠিক? একই কথা। তাহলে আমাদের ওই কন্ডিশনগুলোর মধ্যে কোনটা এখানে সঠিক হয় দেখো। তাহলে এখানে গৌণ কুণ্ডলী মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক শক্তি গৌণের থেকে বেশি হবে, অবশ্যই এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা না। গৌণ কুণ্ডলী পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং হবে। এখানে কি NS গৌণ কুণ্ডলীর প্রবাহ অবশ্যই বাড়বে না। PPPS অবশ্যই এটাও হবে না, এটাও হবে না, এটা হবে না। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার হলো গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা অপেক্ষা বেশি। স্টেপ আপ, যদি কখনো স্টেপ ডাউনের কথা বলতো তাহলে স্টেপ ডাউনের ক্ষেত্রে যদি বলতো আমরা সেক্ষেত্রে উল্টা ব্যাখ্যা দিয়ে দিতাম, ঠিক আছে। এবার দেখো বলা হয়েছে একটি স্টেপ আপ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর তুলনায় গৌণ কয়েলের নিচের কোনটির মান কম পাওয়া যায়? স্টেপ আপ ট্রান্সফরমার কোনটি কম পাওয়া যাবে? কোনটি কম পাওয়া যাবে? তাহলে আমরা ব্যাখ্যা অনুসারে যদি দেখি তাহলে এখানে কম পাওয়া যাবে কোনটা? এই যে দেখো এটার মধ্যে সবচেয়ে গৌণ কুণ্ডলীতে কম পাওয়া যাবে কোনটা? তাহলে এই অংশটার মান হলো বেশি। তাহলে এইখানে এটাও বেশি, এটাও বেশি, এটা তো সমান, তাহলে এই অংশটা হলো কম। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারের মধ্যে গৌণ কুণ্ডলীর প্রবাহের মান মুখ্য কুণ্ডলীর প্রবাহ অপেক্ষা কম হবে, তার মানে IS এর মান IP অপেক্ষা কম হবে।
তার মানে প্রবাহ কম যদি কোথাও থাকে তাহলে সেটা হবে সঠিক অ্যান্সার। তাহলে কোনটির মান কম পাওয়া যাবে? এই যে দেখো, তড়িৎ প্রবাহের মান কম হবে, পাক সংখ্যা এটা হবে না, তড়িৎ বিভব অবশ্যই হবে না, তড়িৎ ক্ষমতা এটাও হবে না। তাহলে অবশ্যই স্টেপ আপ ট্রান্সফরমারের মধ্যে অবশ্যই তড়িৎ প্রবাহ কম হবে। কার? তড়িৎ প্রবাহ কম হবে হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে। ওকে, এবার আসো স্টেপ আপ ট্রান্সফরমারে, এইখানে একই ঘটনা। তাহলে আমরা কোনটা বলবো এখান থেকে বলো? স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রবাহের মান স্টেপ আপ মানে আইপিতে বেশি, আইএসএ কম। এই যে দেখো, আইপি আইএস অপেক্ষা বেশি, মানে শুরুতেই প্রবাহ বেশি ছিল, পরের প্রবাহের মান কম হবে। ইপিইএস অবশ্যই এটা নয়, প্রথমে তড়িৎচালক শক্তি বেশি পরে কম, এটা না, পরেরটাই বেশি। এনপি গ্রেটার দেন এনএস, এটাও নয়। আবার এখানে আইএস লেস দেন আইপি, এটাও নয়, আইএস বেশি হবে, এটা না। শুরুতেই অর্থাৎ স্টেপ আপ ট্রান্সফারের ক্ষেত্রে প্রবাহে, তাহলে দেখো প্রবাহের ব্যাখ্যা দিলাম, তড়িৎচালক শক্তি ব্যাখ্যা দিলাম, পাক সংখ্যার ব্যাখ্যা দিলাম। যে কোনোভাবে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের জানা থাকলে আমরা সমস্যার সমাধান করতে পারবো। এবার আমরা একটু গাণিতিক সমস্যার সমাধান চলে আসি। দেখি গাণিতিক সমস্যার সমাধানে তোমরা কি কি অংশ করতে পারো। তাড়াতাড়ি অ্যান্সারটা বের করো দেখি কত হয়। কি কি দেওয়া আছে দেখো, ভিপি দেওয়া আছে 220 ভোল্ট, আইপি দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার, ভিএস ইকুয়াল টু 20 ভোল্ট। আইএস এর মান কত সেটা বের করতে হবে। তাড়াতাড়ি তোমরা পারবা, আমি 100% বিশ্বাস করি তোমরা পারবা। খুব তাড়াতাড়ি অ্যান্সারটা করে ফেলো, কত হয়, কত অ্যান্সার হয় তাড়াতাড়ি করে ফেলো। অ্যান্সার কত হয় তাড়াতাড়ি করে ফেলতে হবে। ভিপির মান 220 ভোল্ট, আইপি 10 অ্যাম্পিয়ার, ভিএস এর মান 22 ভোল্ট, আইএস কত, এই আইএস এর মান কত হবে সেটা বের করতে হবে। আইএস ইকুয়াল টু কত হবে তাড়াতাড়ি বের করতে হবে। মান বলো তাড়াতাড়ি, কোনটা? 110 1.1 কত? 15 নম্বর এ অ্যান্সার 100 অ্যাম্পিয়ার। আচ্ছা, স্নেহা বলতেছে ডি। এ এ এ সবাই এ বলতেছে। দেখি আমরা একটু করে দেখি কি হয়। আইএস যদি হিসাব করতে চাই তাহলে আইএস কার সাপেক্ষে আছে দেখো তো। আইএস এখানে আছে ভোল্টেজের সাপেক্ষে, যেহেতু আই এবং ভি পরস্পর বিপরীত, তাহলে উপরে হবে ভিপি ডিভাইডেড বাই ভিএস ইন্টু অবশ্যই এখান থেকে বলবো আমরা আইপি। তাহলে এখান থেকে আইএস সমান সমান যদি বলি ভিপি ভাগ ভিএস, তাহলে ভিপি বলতে যেটা বোঝানো হবে সেটা হলো 220, ভিএস এর মান হলো 22 ইন্টু আইপির মান হলো 10 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের এখান থেকে এটা কেটে দিলে 10 থাকে, তাহলে 10 ইন্টু 10 ইকুয়াল টু হলো 100 অ্যাম্পিয়ার। আমরা সঠিক অ্যান্সার অবশ্যই বলে ফেলছি 100 অ্যাম্পিয়ার। আমরা মনে হয় সবাই এটা করতে পারছি। আচ্ছা, এবার তাড়াতাড়ি করে ফেলো দেখি অ্যান্সারটা, কে আগে করতে পারে দেখি। গৌণ কুণ্ডলীর প্রবাহ বের করতে হবে, আইএস এর মান বের করতে হবে। গৌণ কুণ্ডলীর প্রবাহ আইএস ইকুয়াল টু কত বের করতে হবে তাড়াতাড়ি। আইএস এর মান কত হয় তাড়াতাড়ি বের করো দেখি। আইএস এর মান কত হয় তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো। আইএস ইকুয়াল টু কত হবে? একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ভোল্টেজ 10 ভোল্ট, প্রবাহ 6 অ্যাম্পিয়ার, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 20 ভোল্ট হলে গৌণ কুণ্ডলীতে প্রবাহ কত হবে? দেখি কে করতে পারে তাড়াতাড়ি। এইগুলা ইজি ম্যাথ, এগুলাই তো আসছে এবং বোর্ডে এই ধরনের কোশ্চেনই আসবে। 100% ইজি, বুঝতে পারলে সবই ইজি, বুঝতে না পারলে কোনোটাই ইজি না। 3 অ্যাম্পিয়ার, দেখি সবাই বলতেছে 3 অ্যাম্পিয়ার। আমরা অ্যান্সার 3 অ্যাম্পিয়ার পারবো কি না সেটা একটু দেখি 3 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আইএস বের করতে হবে, তাই না? তাহলে আইএস যদি বের করতে চাই তাহলে আছে কি ভোল্টেজের সাপেক্ষে, তাহলে উপরে হবে ভিপি, নিচে হলো ভিএস ইন্টু আইপি। তাহলে আমরা যদি এখানে ভিপির মান কত, গৌণ কুণ্ডলী ভোল্টেজ, মুখ্য কুণ্ডলী ভোল্টেজ 10, এখানে হলো 10, ভিএস এর মান কত, ভিএস এর মান হলো 20, প্রবাহ কত, প্রবাহ হলো 6 অ্যাম্পিয়ার।
তাহলে 10, এটা 2, এটা হলো 3, তার মানে IS ইকুয়াল টু হলো 3 অ্যাম্পিয়ার। ওকে, সঠিক অ্যান্সার 3 অ্যাম্পিয়ার। অবশ্যই আমরা পেয়ে গেছি 3 অ্যাম্পিয়ার। এইবার এটা করেন দেখি, মুখ্য কুণ্ডলীর প্রবাহ কত? মুখ্য কুণ্ডলীর প্রবাহ আইপি এর মান বের করতে হবে। আইপি ইকুয়াল টু কত বের করতে হবে, তাড়াতাড়ি করো। আইপি ইকুয়াল টু হোয়াট? আইপি এর মান কত, তাড়াতাড়ি বের করো। আইপি ইকুয়াল টু কত হবে, তাড়াতাড়ি বের করো দেখি। আইপি ইকুয়াল টু কত হবে? আইপি ইকুয়াল টু কত হবে, তাড়াতাড়ি বের করো। মানটা বলো তাড়াতাড়ি। 17 নাম্বার, 17 নাম্বারের। আচ্ছা, ডি ডি বলতেছে 18/45, 2.5 অ্যাম্পিয়ার। এ এ বললো কে? এও বলতেছে অনেকে এ এ এ এ। আচ্ছা, আমরা দেখি আইপি বের করব, তাই না? আইপি আইপি বের করব কার সাপেক্ষে? আইপি বের করব হলো পাক সংখ্যার সাপেক্ষে। তাহলে আমরা বলছি প্রবাহ এবং পাক সংখ্যা হলো ব্যস্তানুপাতিক। তাহলে আইপি যদি এখানে থাকে তাহলে এনএস উপরে, এনপি নিচে, ইন্টু আই এস। প্রবাহ এবং পাক সংখ্যা হলো ব্যস্তানুপাতিক। দেখি তাহলে আমাদের কি কি হয়। আইপি ইকুয়াল টু তাহলে এখানে পাক সংখ্যা এনএস এর মান কত? এনএস এর মান, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 18, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 90, তাহলে উপরে 90 আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হলো 18, আইএস এর মান হলো 0.5। তাহলে এখানে আইপি ইকুয়াল টু কত হবে? 90 গুণন 90 সাথে 0.5, তাহলে 45/18। তাহলে 18 দুগুণ 36, 9 45, 2.5 অ্যাম্পিয়ার। অবশ্যই 2.5 অ্যাম্পিয়ার হওয়ার কথা, 2.5 অ্যাম্পিয়ার হওয়ার কথা। আমরা সবাই বুঝছি কিনা? 2.5 অ্যাম্পিয়ার হওয়ার কথা, অবশ্যই 2.5। এই এ কেন মারিয়া হোসেন? এ কেন? এ তো নয়। আমাদের সূত্র হলো আইপি বের করতে হবে, মুখ্য কুণ্ডলী প্রবাহ আইপি বের করতে হবে। আচ্ছা, এবার আসো, এবার দেখো দেখি ট্রান্সফরমারটির রোধ আর এর মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে? কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে? তাহলে আমরা এখান থেকে কিসের মান বের করব? এখান থেকে যেটা মান বের করব সেটা হলো আমাদের কি কি মান দেওয়া আছে। দেখো, ইপির মান হলো 220 ভোল্ট, এনপির মান দেওয়া আছে কত? 50। ট্রান্সফরমারের রোধ আর এর মধ্য দিয়ে, তো রোধ আর বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো এইটা। তাহলে আর এর মান আমরা এখান থেকে বের করব। তাহলে আর এর মান বের করার জন্য আমাদের কি কি জানার দরকার? আর এর মান বের করার জন্য আমাদের ইএস এর মান জানার দরকার। ইএস এর মান জানার দরকার। তাহলে ইএস এর মান যদি আমরা এখানে বের করতে চাই তাহলে ইএস ইকুয়াল টু কত হয় দেখো তো। তাহলে ইএস ইকুয়াল টু যদি বলি তাহলে ই এবং এখানে পাক সংখ্যার সাপেক্ষে আছে, তাহলে ই এবং এন হলো সমানুপাতিক। তার মানে ইএস সমান সমান যদি বের করতে চাই তাহলে এনএস উপরে, এনএস ডিভাইডেড বাই এনপি ইন্টু হবে ইপি। তাহলে আমরা যদি এখানে মান বসাই তাহলে ইএস সমান সমান কত হয়? এনএস এর মান হলো 25, এনএস এর মান হলো 25, এনপির মান হলো 50 ইন্টু ইপির মান হলো 240। তার মানে ইএস ইকুয়াল টু তাহলে কত হবে এখানে? 25, 50, 120 ভোল্ট। তাহলে এখান থেকে 120 ভোল্ট। তাহলে ইএস এর মান হলো 120 ভোল্ট। তাহলে ইএস যদি 120 ভোল্ট হয় তাহলে আমাদের এখান থেকে আই বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু ইএস ডিভাইডেড বাই আর। ইএস এর মান হলো 120, রোধের মান হলো 10, তার মানে কি 12 অ্যাম্পিয়ার।
12 অ্যাম্পিয়ার। দেখো আমরা বুঝতে পারছি কিনা, 12 অ্যাম্পিয়ার প্রবাহের মান হলো 12 অ্যাম্পিয়ার। দেখো আমরা বুঝতে পারলাম কিনা, 12 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। আমরা তাহলে কিভাবে বের করলাম, যেহেতু রোধটা আছে গৌণ কুণ্ডলীতে, তাহলে গৌণ কুণ্ডলীতে আমরা প্রথমে তড়িৎচালক শক্তি কত সেটা বের করব। তো গৌণ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি বের করলাম কিসের সাপেক্ষে, পাক সংখ্যার সাপেক্ষে। তো যেহেতু পাক সংখ্যা এবং তড়িৎচালক শক্তি সমানুপাতিক, এই জন্য ইএস সমান সমান এনএস ভাগ এনপি ইন্টু ইপি। এনএস 25, এনপি 50, ইপির মান হলো 240। তাহলে আমরা এখান থেকে 25, 50, 240, তাহলে আমরা এখান থেকে যেটা মান পাবো সেটা হলো ইএস ইকুয়াল টু 120 ভোল্ট। আমরা মনে হয় বুঝতে পারছি সবাই। কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, এবার আসো। এইবার বলা হয়েছে একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের পাক সংখ্যা, প্রাইমারি কয়েলের পাক সংখ্যা এটা হলো এনপি, সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা এনএস, এনপি এনএস, প্রাইমারি কয়েলের ভোল্টেজ এটা হলো ইপি, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ইএস এর মান বের করতে হবে, ইএস এর মান বের করতে হবে। তাহলে এখন আমরা সংক্ষেপে যদি কথা বলি, তাহলে ই আর এন এর মধ্যে সম্পর্কযুক্ত। এখন দেখো তো এর তুলনায় এটা কত গুণ আছে, এনপির তুলনায় এনএস কত গুণ আছে। আমি ম্যাথ করব না, দেখো ম্যাথ না করে আমরা বের করব। এনপির তুলনায় এনএস কত গুণ আছে, এটা হলো 50। 50-এর সাথে আমরা যদি 10 গুণ করি তাহলে 500 হয়ে যায়। তার মানে এটা হলো 10 গুণ আছে। তাহলে আমরা বলছি তড়িৎচালক শক্তি সবসময় পাক সংখ্যার সমানুপাতিক। তার মানে পাক সংখ্যা যদি 10 গুণ বাড়ে তাহলে তড়িৎচালক শক্তি অবশ্যই 10 গুণ বাড়ার কথা। তাহলে 12 গুণন 10 ইকুয়াল টু 120 ভোল্ট হওয়ার কথা। অ্যান্সার আমাদের 120 ভোল্ট হওয়ার কথা, অ্যান্সার 120 ভোল্ট হওয়ার কথা। তাহলে আমরা যদি এটা ম্যাথ অনুসারে করতে চাই তাহলে কি হবে, ম্যাথ অনুসারে করতে চাইলে ইএস সমান সমান উপরে হবে এনএস এনপি, এনএস এখানে হবে এনপি ইন্টু কি হবে এনএস ভাগ এনপি ইকুয়াল টু এখানে যেটা হবে সেটা হলো ইপি, ইপি। তাহলে আমরা যদি মান বসাই, এনএস এর মান কত, এনএস এর মান বসাবো হলো 500, এনপির মান বসাবো 50 ইন্টু ইপির মান কত বসাবো 12। এই যে 10 গুণের কথা বললাম, এই 10 গুণের কথা দেখো, 10 গুণ হলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যদি কেটে দিই, এই যে 10 গুণটা এখানে চলে আসছে। তাহলে উপরের মান নিচের মানের তুলনায় 10 গুণ বেশি। যেহেতু উপরের মান নিচের মান থেকে 10 গুণ বেশি, সেই 10-এর সাথে 12 গুণ করা মানেই 10 গুণ 12 120। তার মানে 120 ভোল্ট, 120 ভোল্ট হয়ে যাবে, 120 ভোল্ট। আমরা মনে হয় বুঝতে পারছি বিষয়টা, 120 ভোল্ট। তাহলে আমাদের অ্যান্সার হলো 120 ভোল্ট। আমরা ম্যাথগুলা 100% সবাই বুঝতে পারতেছি কিনা, ম্যাথগুলা সবাই 100% বুঝতে পারতেছি কিনা একটু জানাও। এসি মানে হলো অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। আমরা ম্যাথগুলা সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারতেছি কিনা, ম্যাথ সবাই ক্লিয়ারভাবে বুঝতে পারতেছে কিনা। এসি মানে বললাম তো অল্টারনেটিং কারেন্ট, ইসি মানে অল্টারনেটিং কারেন্ট, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট। এসি আর ডিসি এই হলো আমাদের যেটা বাসা বাড়িতে যেটা ব্যবহার করা হয় সেটা অল্টারনেটিং, মানে প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন হয়। এই জন্য এর কম্পাঙ্ক হলো 50 হার্টজ, মানে 50 ফ্রিকোয়েন্সি। আমাদের যে তড়িৎচালক শক্তি বা বাসায় যে ব্যবহার করা হয় সেটা হলো 50 হার্টজ, প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। আচ্ছা, এইবার অ্যান্সারটা করে দেখি কি হয়। কি কি মান দেওয়া আছে, ট্রান্সফরমারের মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত দেওয়া আছে, মুখ্য হলো 10, তার মানে এটা হলো এনপি, এটা হলো এনএস, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এটা হলো আইপি, গৌণ কুণ্ডলীর প্রবাহ কত হবে, তার মানে আমাদের এখান থেকে আইএস এর মান কত সেটা বের করতে হবে। তাহলে আইএস সমান সমান
যেহেতু পাক সংখ্যার সাথে অবশ্যই ব্যস্তানুপাতিক, তার মানে এখানে হলো এনপি ডিভাইডেড বাই এনএস ইন্টু কি হবে আইপি। তাহলে আমরা এখান থেকে যেটা লিখবো সেটা হলো এনপির মান কত, এনপির মান হলো 10, এনএস এর মান কত 75, ইন্টু আইপি কত, আইপির মান হলো 5। তাহলে আমাদের এখান থেকে কত হয়, 5 10 50 ভাগ 75, 50 ভাগ 75 কত হয়, 50 ভাগ 75, 50 ভাগ 75 ইকুয়াল টু 0.666, 0.666 এরকম অ্যাম্পিয়ার। তার মানে আমরা 0.67 অ্যাম্পিয়ার বলতে পারি, 0.67 অ্যাম্পিয়ার বলতে পারি। ঠিক আছে, দেখো আমরা বুঝতে পেরেছি কিনা। দেখো 0.67 অ্যাম্পিয়ার, 0.67 অ্যাম্পিয়ার আমাদের অবশ্যই এটা অ্যান্সার। আমরা ম্যাথগুলা ক্লিয়ারলি বুঝতে পারলে এই অধ্যায় সম্পূর্ণ এই একই টপিক্সের ম্যাথের উপরে ভিত্তি। একটি ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, তার মানে এটা এনপি, তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার আইপি, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত, আইএস কত বের করতে হবে, তাড়াতাড়ি বলো কত হয়, আইএস এর মান বের করতে হবে, কত হয় আইএস এর মান কত হয়, তাড়াতাড়ি বের করতে হবে। জিরো 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে তো, জিরো 0.5 অ্যাম্পিয়ার। ওকে, ঠিক আছে, ওকে ওকে। এইবার আসো, একটি ট্রান্সফরমার মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যা 50, মুখ্য কুণ্ডলী এনপি, এটা হলো এনএস, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইএস, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপি কত সেটা বের করতে হবে, করো কত হয়। এনপির মান 30, এনএস এর মান হলো 150, আইএস 2 অ্যাম্পিয়ার, আইপি ইকুয়াল টু হোয়াট, 10 অ্যাম্পিয়ার, শিওর 10 অ্যাম্পিয়ার। হ্যাঁ, সবগুলি ম্যাথ প্রায় একই রকম। আসলে সূত্র তো ঘুরে ফিরে ওইগুলাই, আর তো কোনো সূত্র নাই, ওই একই সূত্র, যার কারণে একই রকমই ম্যাথ। এটা করো দিই কত হয়। একটি ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হলো 36 এনপি, এবং সবগুলো দেখো বোর্ডের কোশ্চেন, এই বোর্ডের কোশ্চেনগুলো এসছে। সেকেন্ডারি কোয়েলের পাক সংখ্যা, সেকেন্ডারির হলো পাক সংখ্যা এনএস, এবং মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপি। তাহলে সেকেন্ডারি কোয়েলের প্রবাহ আইএস কত হবে বের করো। সবগুলি একই রকম। দেখো এটা কত হয়, এটার অ্যান্সার কত হয়, তাড়াতাড়ি বের করো। টু অ্যাম্পিয়ার, ওকে 2 অ্যাম্পিয়ার। তারপরে এটা বের করো তোমরা কত হয় দেখো। একটি ট্রান্সফরমারের মুখ্য গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ যথাক্রমে মুখ্য আইপি, এটা আইপি দেওয়া আছে, এখানে হলো আইএস, আইপির মান 10 অ্যাম্পিয়ার, আইএস এর মান 2 অ্যাম্পিয়ার, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, তাহলে ইপি এর মান হলো 200 ভোল্ট হলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত, তার মানে
ইএস এর মান কত সেটা বের করতে হবে, ইএস কত সেটা বের করতে হবে, ইএস কত হয় সেটা বের করতে হবে, তাড়াতাড়ি করো দেখি কত হয়, ইএস এর মান বের করতে হবে। আচ্ছা, এডি এডি বিভিন্ন রকম বিভিন্নটা ব্যাখ্যা করতেছে, তাহলে আমাদের ইএস বের করতে হবে। তাহলে ইএস সমান সমান ই এবং আই, তাহলে আইপি উপরে আইএস নিচে ইনটু ইপি। তাহলে আমাদের আইপি এর মান কত, আইপি এর মান হলো 10, আইএস এর মান হলো 2 ইনটু ইপি এর মান হলো 200। তাহলে আমাদের এখান থেকে যেটা দাঁড়াবে সেটা হলো 5, 5 দুগুণে 10, তার সাথে আরো দুটো শূন্য, এত ভোল্ট, 1000 ভোল্ট। দেখো কত নাম্বার হলো, 2 পয়েন্ট কি লিখলে এটা, আজকে প্রথম ক্লাসটাই কিছু বুঝতেছো না তুমি, গত দিনের দুটা ক্লাস আগে করবা, গত দিনের দুটা ক্লাস, এই অধ্যায়ের আগের দুটা ক্লাস, সেই দুটা ক্লাস আগে করবা, করার পরে তারপরে তুমি বুঝতে পারবা। মজুমদার, কি মজুমদার জানো, চিন্ময়, হ্যাঁ আগেকার ক্লাসগুলো, বেসিক ক্লাসগুলি না করলে এটা বুঝতে পারার কথা না, বুঝতে পারবে না, এটাই তো স্বাভাবিক কথা, তাই না? আচ্ছা এবার আসো, এটা করলে কত হয় দেখো, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী ভোল্টেজ ইপি এর মান হলো 24 ভোল্ট, আর প্রবাহ আইপি 2 অ্যাম্পিয়ার। গৌণ কুণ্ডলীর প্রবাহ, তার মানে গৌণ কুণ্ডলীর প্রবাহ হলো আইএস, আর গৌণ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি ইএস কত সেটা বের করতে হবে। দেখি এটা বের করো, দিয়ে কত হয়, আগেরটা পারো না, এটা করো কত হয় এটা। দেখো তো কত হয়, 8 ভোল্ট, 8 ভোল্ট, দেখি সবাই 8 ভোল্ট বলতেছে, 8 ভোল্ট, 8 ভোল্ট, সি 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 8 ভোল্ট, সবার অ্যান্সার হলো 8 ভোল্ট। দেখো ঠিক আছে কিনা, 72 ভোল্ট কেন, 0.3 সাথে 28 গুণ করলে 24 গুণ করলে 8 ভোল্ট হয়। 5 আহমেদ, 0.3 সাথে 24 গুণ করলে 8 হয়, 0.8 হয় না। ফাহাদ হোসেন 72, ক্যালকুলেশন মনে একটু ভুল হয়েছে, দেখো ক্যালকুলেশন সম্ভবত তোমার একটু ভুল হয়ে গেছে। আচ্ছা এইবার আমরা একটু বহু নির্বাচনী কাজ করি, দেখি বহু নির্বাচনী একটু কাজ করি, বহুপদী সমাপ্ত সূচকের কিছু কাজ করি। এখানে একটা অঙ্ক করা মানে 3টা অঙ্কের কাজ হবে। যেমন এখানে দেওয়া আছে কি আইপি এর মান হলো 0.5 এম্পিয়ার, তারপরে এখানে দেওয়া আছে ইপি 220 ভোল্ট, আর এখানে এনএস দেওয়া আছে, এনএস 50, আইএস কত সেটা দেওয়া নাই, আর ইএস এর মান দেওয়া আছে 22 ভোল্ট। তাহলে আমাদের এখান থেকে আইএস বের করতে হবে, আইএস এর মান হলো 5 অ্যাম্পিয়ার বলতেছে। দেখি আমরা এই ক্যালকুলেশনটা করি, তাহলে আইএস ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার,
তাহলে আই বের করব কার সাপেক্ষে, যেহেতু উভয় সাইডে আমার ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজ যেহেতু দেওয়া আছে তাহলে ভোল্টেজের সাপেক্ষে করতে হবে। তাহলে আইএস সমান সমান, তাহলে উপরে লিখবো হলো ইপি ডিভাইডেড বাই ইএস ইন্টু এখানে হবে আইপি সমান ইপির মান কত, ইপির মান হলো 220, ইএস এর মান হলো 22 ইন্টু আইপির মান হলো 0.5। তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো, এখান থেকে যে মানটা পাবো, তাহলে 220কে 22 দ্বারা ভাগ, 220 ভাগ 22, তাহলে 220 ভাগ 22 যদি করি, 220 ভাগ 22 কত হবে 10, 10 গুণন 0.5, তার মানে 5 অ্যাম্পিয়ার। এই মান হলো 5 অ্যাম্পিয়ার, তার মানে এটা সঠিক অ্যান্সার হলো। এবার বলা হচ্ছে যে পাক সংখ্যা এনপির মান হলো 500 ছিল, তাহলে এনপির মান যদি বের করি তাহলে এনপি সমান সমান কি হবে দেখি, এনপি সমান যদি দেখি তাহলে এনপি সমান হয় তড়িৎচালক শক্তির সাপেক্ষে, তাহলে এনপি উপরে হবে ইপি ডিভাইডেড বাই ইএস ইন্টু এখানে লিখবো এনএস। তাহলে আমরা যদি এখানে দেখি ইপির মান কত, ইপির মান হলো 220, লিখলাম 220 ইন্টু এনএস এর মান কত, এনএস এর মান হলো 50 ডিভাইডেড বাই ইএস এর মান কত, ইএস এর মান হলো 22। তাহলে কত হয় 220 ভাগ 22 ইকুয়াল টু হলো 10 গুণন 50, তারপর 500, এই মানটা হলো 500, তাহলে এনপির মান 500, এটাও ঠিক আছে। ভোল্টেজ বৃদ্ধি পায়, তাহলে এখানে ইএস হলো 22, ইপি হলো 220, তাহলে ভোল্টেজ বৃদ্ধি পায় না, ভোল্টেজ হ্রাস পায়, ভোল্টেজ কমে গেছে, তার মানে এই অংশটা সঠিক হচ্ছে না। তাহলে 1 এবং 2 কোন জায়গায় আছে, তাহলে 1 এবং 2 আছে হলো ক নম্বরে, তাহলে যেহেতু 1 এবং 2 ক নম্বরে আছে সুতরাং এটার অ্যান্সার হলো ক। তো এই জাতীয়গুলার অ্যান্সার করতে সবসময়ের জন্য আমাদের একটু দেরি হয় এবং এইগুলো একটু চিন্তা ভাবনা করে, ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে অ্যান্সার করতে হয়। সুতরাং আমরা এই বিষয়গুলি সুন্দর করে চিন্তা করে তারপরে অ্যান্সার করব, এই হলো বিষয়, তাই না? 1 আর 2 কারেক্ট অ্যান্সার। এরকম গৌণকুণ্ডলীতে তড়িৎ প্রবাহ কত অ্যাম্পিয়ার হবে, গৌণকুণ্ডলীতে তড়িৎ প্রবাহ, তাহলে আইএস কত সেটা আমাদের বের করতে হবে, আইএস এর মান কত সেটা বের করতে হবে। তাহলে আইএস এর মান যদি বের করতে চাই তাহলে আইএস বের করব কার সাপেক্ষে, এখানে আইএস যদি বের করতে চাই তাহলে আইএস সমান সমান, এখানে ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এখানে ভিপি ডিভাইডেড বাই ভিএস ইন্টু আইপি। তাহলে আমরা এখান থেকে যেটা বলবো ভিপির মান কত, ভিপির মান হলো 20, ভিএস এর মান কত 10 ইন্টু আইপি কত 3, তার মানে অবশ্যই হলো 6 অ্যাম্পিয়ার, অবশ্যই এখানে অ্যান্সার হলো 6 অ্যাম্পিয়ার। দেখি আমরা বুঝেছি কিনা। আমাদের অ্যান্সার হলো 6 অ্যাম্পিয়ার, অ্যান্সার হলো 6 অ্যাম্পিয়ার। আচ্ছা এবার আসো, এখানে আমাদের কি কি অপশান দেওয়া আছে সেটা যদি দেখি। মুখ্য কুণ্ডলীর প্যাচ সংখ্যা দ্বিগুণ করা হলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করা হলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, তার মানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা তার মানে এনপি, এখানকার কথা বলা হইতেছে এনপি। আর গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ মানে বলা হয়েছে আইএস। তাহলে এনপির সাথে আইএস এর কি রকম সম্পর্ক আছে সেটা যদি আমরা দেখি তাহলে এখানে যদি লিখি এনপি, আচ্ছা আইএসটা আগে লিখি যেহেতু আইএস বের করতে হবে, তাহলে আইএস ভাগ আইপি
সমান, তাহলে আই এবং এন আমাদের আই এবং এন, তাহলে আইএস যদি হয় তাহলে অবশ্যই এখান থেকে এনপি বলা হবে, এখান থেকে বলা হবে এনএস, কারণ আই এবং এন হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ভালো করে খেয়াল করবা, আই এবং এন কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে আইএস ভাগ আইপি লিখছি ইকুয়াল টু এনপি ভাগ এনএস লিখছি, তাহলে আইএস ভাগ আইপি সমান এনপি ভাগ এনএস। তাহলে আমরা যদি এখান থেকে এখন দেখি যে আইএস সমান কি, আইএস সমান আইপি ডিভাইডেড বাই এনএস ইন্টু এখানে চলে আসলো এনপি। তাহলে আমাদের এখানে কোন কোন বিষয়ে কথা বলা হয়েছে দেখো, এনপি এবং আইএস এই দুটা নিয়ে কথা বলা হয়েছে, আইএস এবং এনপি এই দুটা নিয়ে কথা বলা হয়েছে। তার মানে আমাদের মাঝখানে অংশটা নিয়ে কিন্তু কোনো কথা বলা হয় নাই, এখান থেকে এই অংশটা নিয়ে কোনো কথা বলা হয় না, এটা কি আছে না আছে সেটা আমার দেখার দরকার নাই। তার মানে এই দুটা নিয়ে কথা বলার দরকার নাই, তার মানে এই দুটাকে ফিক্সড হিসাবে আমরা ধরে নেব। তাহলে এই দুটাকে যদি ফিক্সড হিসাবে আমরা ধরে নিই, তাহলে আইএস সমান এই অংশটাকে আমরা বলবো ধ্রুবক ইনটু কি হবে এনপি, তাহলে সমান আর ধ্রুবক উঠে গেলে সমানুপাতিক হয়, তাহলে আইএস সমানুপাতিক এনপি। তার মানে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার সমানুপাতিক, তার মানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা যত বেশি হবে গৌণ কুণ্ডলীতে প্রবাহ ঠিক সেই অনুসারে বাড়বে। তাহলে এখানে বলা হয়েছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করা হয়েছে, তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা যদি দ্বিগুণ হয় তাহলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ দ্বিগুণ হবে, অবশ্যই এটাও 2 গুণ হবে। আমরা ব্যাখ্যাটা বুঝতে পারলাম কিনা তাড়াতাড়ি একটু বলেন, আমরা এখান থেকে যে ব্যাখ্যাটা দিয়েছি সেই ব্যাখ্যাটা বুঝতে পেরেছি কিনা, আমরা এখান থেকে যে ব্যাখ্যাটা দিয়েছি সেই ব্যাখ্যাটা স্পষ্টভাবে বুঝতে পারলাম কিনা। এখানকার ব্যাখ্যা স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি কিনা তাড়াতাড়ি জানাও। আমরা কি সবাই বুঝেছি? সোনিয়া আক্তার বোঝো নাই? সোনিয়া আক্তারের আইডি কেন বোঝো নাই বলো তো? আমরা সবাই বুঝতে পারছি কিনা? আচ্ছা, এখানকার ব্যাখ্যাটা বলি। আমাদের এখানে মূলত প্রবাহ এবং পাক সংখ্যার সাপেক্ষে ব্যাখ্যা করা হয়েছে, প্রবাহ এবং পাক সংখ্যা। আমরা এখানে সংক্ষেপে যদি হিসাব করতে চাই, সংক্ষেপে হিসাব করতে চাইলে কি হবে সেটা যদি দেখি, তাহলে এখান থেকে আমরা যেটা ব্যাখ্যা দেব সেটা হলো যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ গৌণ কুণ্ডলীতে প্রবাহ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি যে আইএস সমান আইপি এনপি এনএস, তাহলে আমরা যদি এইখানে এই মানটা বের করতে চাই তাহলে আইএস সমানুপাতিক এনপি, তার মানে এখানে প্রবাহের মান এনপির সাথে কিভাবে সম্পর্কযুক্ত সেই অংশটা আমরা এখানে ব্যাখ্যা করছি। আচ্ছা, আমরা যদি এটার ম্যাথ করতে চাই তাহলে কি হবে সেটা যদি দেখি, এটার মনে কর ম্যাথ করব। আমরা এই অবস্থায় যদি আইএস বের করতে চাই তাহলে এই অবস্থায় আইএস বের করব, তাহলে আইএস বের করার জন্য আমাদের সূত্র কি, আইপি ভাগ এনএস। তাহলে আইপির মান কত, আইপির মান হলো 3, আইপির মান হলো 3, আর এনএস এর মান কত, এনএস এর মান তো নাই আমাদের, তাহলে ভোল্টেজ দিয়ে করতে হবে। আচ্ছা, যদি ভোল্টেজ দিয়ে করতে চাই তাহলে কি হবে দেখো দেখি, ভোল্টেজ দিয়ে যদি করতে চাই তাহলে ভোল্টেজ দিয়ে যদি করতে চাই তাহলে আইএস সমান সমান, তাহলে এখান থেকে হবে ইপি, ইপি ডিভাইডেড বাই ইএস ইন্টু আইপি। তাহলে আমরা যদি এখান থেকে
ইপি এর মান বের করতে চাই, তাহলে ইপির মান এখানে কত? ইপির মান হলো 20 ভোল্ট, এখানে 20। ইএস এর মান কত? ইএস এর মান হলো 10। আইপির মান কত? আইপির মান হলো 3। তার মানে এখানে 10 2 6 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখানে মান আসলো 6 অ্যাম্পিয়ার। বর্তমানে প্রবাহ হলো 6 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার আসলো। এখন আমাদের বলা হয়েছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করা হবে। তো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা যদি দ্বিগুণ করি তাহলে এখানে আছে কত, এখানে আছে কত আর এখানে আছে কত, সেটা যদি আমরা এখন দেখি। তাহলে এখন দেখো, আমরা যদি এনএস বের করতে চাই তাহলে এনএস সমান সমান কি সূত্র কাজে লাগাবো? এনএস সমান সমান, তাহলে এনএস সমান সমান যদি বের করতে চাই তাহলে এখানে হবে ইএস ডিভাইডেড বাই ইপি ইন্টু এখানে হবে এনপি, কারণ ই এবং এন হলো সমানুপাতিক সম্পর্ক, তাই তো? আচ্ছা, তাহলে এখন ইএস এর মান কত যেন ছিল? ইএস এর মান ছিল 10। ইপির মান কত? ইপির মান হলো 20 ইন্টু এনপির মান কত? এনপির মান হলো 50। তাহলে আমরা এখান থেকে যদি 50 আর 10 50 500, 500 ভাগ 20, তার মানে এখান থেকে এই পর্যন্ত হলো 2, আর এখানে 2 ভাগ 50 25, তার মানে এনএস এর মান হলো 25। এখন যেটা বলা হবে আমাদের প্রবাহ কত হবে যদি এখানকার পাক সংখ্যা আমরা দ্বিগুণ করে দিই, তাহলে 50-এর জায়গায় 100 করে দেব। তাহলে 50-এর জায়গায় যদি আমরা 100 করে দিই তাহলে এখান থেকে কি হবে দেখো দেখি, আমরা আইএস প্রাইম সমান সমান কত পাবো? আইএস প্রাইম যখন নিব তখন এবার আইএস প্রাইম পাক সংখ্যা এখানে এনপির মান 50 ছিল, এবার 100 হয়ে যাবে 100। আর এনএস এর মান কত পাইছিলাম? এখানে পাইছিলাম 25 ইন্টু আইপি কত ছিল? আইপি হলো 3। তাহলে আইএস সমান সমান কত হলো? তাহলে এখানে 300 ভাগ 25, 300 ভাগ 25 ইকুয়াল টু 12 অ্যাম্পিয়ার। 12 অ্যাম্পিয়ার। এই যে দেখো আগে ছিল 6 অ্যাম্পিয়ার, এই যে দেখো আগের সিস্টেম অনুসারে এখানে ছিল 6 অ্যাম্পিয়ার আর এইখানে সেটা চলে আসছে 12 অ্যাম্পিয়ার। তাহলে 6 অ্যাম্পিয়ার থেকে 12 অ্যাম্পিয়ার হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। কখন? যখন আমরা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50 থেকে 100 তৈরি করব। তাহলে 50 থেকে 100 তৈরি করা মানে আমাদের প্রবাহের মান অর্থাৎ গৌণ কুণ্ডলীর প্রবাহের মান আগে যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে। আমরা এইখানে এই শর্তের সাপেক্ষে আমরা ব্যাখ্যা করতে পারি, আবার যদি আমরা ম্যাথ করে করতে চাই তাহলে হবে, আমাদের যেটা ইচ্ছা সেই অনুসারে আমরা করতে পারবো। এইটা হলো আমাদের স্বাভাবিক ব্যাখ্যা। স্বাভাবিক ব্যাখ্যা আমরা যদি কোনো ম্যাথমেটিক্যালি কথা চিন্তা না করে যদি আমরা এখানে, কারণ এখানে আমাদের কোনো মান দেওয়া ছিল না, কোনো মান ছাড়া যদি আমরা করতে চাই তাহলে এই অনুসারে আমাদের ব্যাখ্যা করতে হবে। এই হলো বিষয়, আমরা মনে হয় বুঝতে পেরেছি। এইবার দেখি উপরের তথ্য অনুযায়ী কোনটি সঠিক। উপরের তথ্য অনুযায়ী কোনটি সঠিক? তাহলে আমরা এখান থেকে দেখব, এটা হলো ভিপির মান, এটা হলো ভিপি এর মান। ভিপি এর মান হলো 200 ভোল্ট আছে। এর এনপি ইকুয়াল টু আছে হলো 300। আর এখানে ভিএস এর মান ভালো করে বোঝা যাচ্ছে কিনা, ভিএস এর মান হলো 700 ভোল্ট। এই হলো তথ্য আমাদের দেওয়া আছে। তাহলে দেখো ভিপির তুলনায় ভিএস বেশি, তো ভিপি ভিএস যদি বেশি হয় তাহলে অবশ্যই শর্ত হলো কি, ভিএস, এখানে যেটা বলা হয়েছে সেটা হলো ভিএস ইজ গ্রেটার দ্যান ভিপি। তাহলে ভিএস যদি ভিপির থেকে বেশি হয় তাহলে অবশ্যই এনএস এনপির থেকে বেশি হবেই, আর কিছু আমাদের চিন্তা করার বিষয় নাই। ভিএস যেহেতু ভিপির থেকে বেশি, ভিএস ভিপির থেকে বেশি হলে অবশ্যই ভিএস ভিপির থেকে বেশি হলে, তার মানে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যখন মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা থেকে তড়িৎচালক শক্তি বেশি হবে, তাহলে এখানে ভিএস এর মান 700, ভিপির মান 200, তাহলে 700 200 থেকে বেশি, তাহলে অবশ্যই এনএস এনপি অপেক্ষা বেশি হবেই।
তাহলে এটা বেশি হবে, তাহলে অবশ্যই এটা হওয়ার কথা না। আর অবশ্যই বোঝা যাইতেছে এটা স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা হয় না, তাহলে আইএস আইপি এটাও হবে না, কারণ প্রবাহের তো অবশ্যই চেঞ্জ ঘটবেই। তার মানে তিনটা হওয়ার সুযোগ নাই, অবশ্যই প্রথমটাই হবে। এবার দেখো, যদি গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 11 অ্যাম্পিয়ার হয়, তাহলে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত অ্যাম্পিয়ার হবে? গৌণ কুণ্ডলীর মুখ্য কুণ্ডলী, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইএস এর মান, আইএস এর মান কত আছে? আইএস এর মান হলো 11 অ্যাম্পিয়ার, আইএস এর মান হলো 11 অ্যাম্পিয়ার। তাহলে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপি এর মান কত সেটা বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি? যেহেতু এখানে দেখো ভিপির মান দেওয়া আছে 200, ভিপি ইকুয়াল টু দেওয়া আছে 200 ভোল্ট, আর ভিএস ইকুয়াল টু দেওয়া আছে হলো 700 ভোল্ট। তাহলে এখান থেকে আইপি কত সেটা বের করতে হবে, আইপি কত সেটা বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি? আইপি সমান সমান, যেহেতু আই ভি এর সাপেক্ষে বা ই এর সাপেক্ষে করা হচ্ছে সেহেতু অবশ্যই ব্যস্তানুপাতিক হবে। তাহলে ভিএস উপরে, ভিপি নিচে, ইন্টু আইএস। তাহলে এখানে ভিএস এর মান কত? ভিএস এর মান হলো 700, ভিপির মান কত? ভিপির মান হলো 200, ইন্টু আইএস এর মান কত? গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ হলো 11 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে কত পাবো? 700 ভাগ 200 গুণন 11, 38.5। কত হয় এটা? 38.5। দেখো একটা বোর্ড কোশ্চেন, যেটা বরিশাল বোর্ড 2015 সালে আসছে, কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে 38.5 অ্যাম্পিয়ার, কিন্তু এই মানটা আমাদের নাই। তার মানে আমাদের এখানে 3.85, আসলে এটা টাইপিং 38.5 হওয়ার কথা ছিল। আসলে এটা আমাদের ভুল না, বোর্ডেও ঠিক এইভাবেই আছে, বোর্ডেও 3.85 আকারে আছে। যেহেতু বোর্ডেও 3.85 আকারে আছে, যার কারণে আমাদের এখানে আর করার সুযোগ হয় না, ওইভাবে রাখা হয়েছে। কিন্তু সঠিক অ্যান্সার হবে 38.5, 38.5, এটা হলো সঠিক অ্যান্সার। দেখো আমরা টোটাল বিষয়টা বুঝতে পারছি কিনা। আচ্ছা, তো যাই হোক, আমরা মোটামুটি বুঝে ফেলেছি। আমরা এই অধ্যায় যে আসলে এই যে ম্যাথগুলা করছি, এই ম্যাথগুলা করলেই মোটামুটি তোমরা সকল প্রশ্নের অ্যান্সার করতে পারবা, এতটুকু হলো বিষয়। আর দ্বিতীয় কথা সেটা হলো আগামী শুক্রবার সকাল 10:30টায়, ঠিক সকাল 10:30টায় আমরা একদম প্রথম অধ্যায় থেকে শুরু করব, পর্যায়ক্রমে আমরা আসব। তোমরা একটু কষ্ট করে প্রথম অধ্যায় থেকেই পড়ো। অনেক অধ্যায় আবেদন থাকলেও আসলে আমরা হিসাব করে দেখছি প্রথম থেকে শুরু করলেই সেটা ভালো হবে। একদম 1 থেকে শুরু করে আমরা সিরিয়াল আসার পরে তারপরে আমরা আরও সময় পাবো, সেই অনুসারে আমরা করবো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।